মুন্সিগঞ্জে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত ৫, আহত ৩ জনের অবস্থা গুরুতর। গাড়ি চাকা চেঞ্জ করার সময় পিছন দিক থেকে এসে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে একজন মহিলা সে মারা যায়, ৫ জন অথবা ৪ জন এরকম যাত্রী ছিলেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে বিএসএফ স্থানীয়দের উত্তেজনা। আমাদের জান থাকতো আমরা এই জায়গায় ছাড় দেব না। ৩ জেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের চলছে জিজ্ঞাসাবাদ। চাঁপাইনবাবগঞ্জে সংঘাত সংঘর্ষে বাড়ছে ককটেলের ব্যবহার, সীমান্ত দিয়ে চোরাই পথে আসছে কাঁচামাল, বলছে বিজিবি। গান বর্ডার দিয়ে তৈরি করা হয়, যা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসে। ইতিপূর্বেও আমাদের ৫৯ বিজিবি, আমাদের বিজিবি কর্তৃক আমরা বিপুল পরিমাণ বিস্ফোরক আটক করেছি। র্যাব কর্মকর্তা পলাশ সাহার গোপালগঞ্জে শেষকৃত্য, চোখের জলে সন্তানকে শেষ বিদায় দিলেন মা। তার এরকম মৃত্যু আমরা আশা করি। আমাদের এলাকায় পলাশ যথেষ্ট ভালো ছেলে ছিল। মানিকগঞ্জে অসময়ে ভাঙছে যমুনার পাড়, আতঙ্কে নদী পাড়ের মানুষ, হুমকিতে বসতবাড়ি সহ নানা স্থাপনা। কবিগুরুর জন্মজয়ন্তীতে স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে বর্ণিল আয়োজন, চলছে ৩ দিন ব্যাপী মেলা, রবীন্দ্রভক্ত অনুসারীদের ভিড়। এখানে আসলে আরো মনটা অনেক ভালো লাগে, মনে হয় যে আরো কাছ থেকে তাকে আমরা অনুভব করতে পারছি। ভালোবাসার টানেই আমরা মূলত নাটোর থেকে এসেছি তার এই জন্মজয়ন্তী উদযাপন করতে। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩ জন। দুপুর এক্সপ্রেসওয়ের সিরাজদি খানের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মাদারীপুর থেকে রোগীবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে আসছিল। পথে গাড়ি নষ্ট হলে মহাসড়কের পাশে থেমে মেরামত কাজ চলছিল। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা আরও ৪ জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। বাসটি জব্দ করেছে পুলিশ। যাওয়ার পরে অ্যাম্বুলেন্সটা রাস্তার উপর দাঁড়িয়ে থেকে সে যাত্রীগুলোকে পিছনে নামায় দেওয়ার পরে সে গাড়ি চাকা চেঞ্জ করার সময় পিছন দিক থেকে এসে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে একজন মহিলা সে মারা যায়, আর বাদ বাকি অবশ্যই অ্যাম্বুলেন্স যারা যাত্রী ছিলেন ৫ জন অথবা ৪ জন এরকম যাত্রী ছিলেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ বিষয়ে আরও জানবো। ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তাওহিদ মিথুন। খুবই দুঃখজনক একটি ঘটনা। নিহতদের সবার পরিচয় জানা গেছে কিনা সেটি একটু বলবেন, এবং হাসপাতালে আহত যারা আছেন তাদের অবস্থা কি, শঙ্কামুক্ত বলা যায় কিনা? আসলে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা, যেটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটে গেল। এবং এই ঘটনা শুধু আসলে যদি বলি আপনাকে, মাদারীপুর থেকে একজন গর্ভবতী, যে পরিবারের সদস্যরা নিহত হয়েছেন তাদের পরিবারের একজন গর্ভবতী নারী, যার সিজার ডেলিভারি হওয়ার কথা, তাকে নিয়ে পরিবারের সব সদস্যরা তারা আসলে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। এবং অ্যাম্বুলেন্সটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যে নিমতলা এলাকাটি রয়েছে সেখানে
টায়ার বিস্ফোরণ হয় এবং টায়ার ঠিক করার জন্য অ্যাম্বুলেন্সটি হাইওয়ের এক সাইডে গিয়ে অ্যাম্বুলেন্স চালক তিনি টায়ার ঠিক করছিলেন। এরই মধ্যেই যে পরিবারের সদস্যরা ছিলেন তারা সবাই আসলে নিচে নেমে এসেছিলেন। নিচে নেমে তারা আসলে সড়কের যেই যানবাহনগুলো আছে চলাচল করছিল সেগুলোকে সাইড করে দিচ্ছিলেন। এর মধ্যেই পেছন থেকে একটি ধাক্কা দিয়ে ওই পরিবারের বাসের ধাক্কা স্পট ডেট হন। আর বাকি তিনজন সদস্য একজন সন্তান তারা নিহত হয়েছিল, একজন নারী এবং এর বাইরে যেই তিনজন রয়েছেন তাদের এক সন্তান, এর বাইরে যেই তিনজন রয়েছেন, যেই গর্ভবতী নারীর কথা বলছিলাম তিনি গুরুতর আহত হয়েছেন। তার সঙ্গে ওই পরিবারের 2 শিশু রয়েছে যারা এই ঢাকা মেডিকেল হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তাদের অবস্থা এখনও সংখ্যামুক্ত বলছেন না চিকিৎসকরা, তবে তারা চিকিৎসাধীন রয়েছেন। শুধু একজন সদস্যই ইফতার ব্যাপারী, যিনি তার এই স্বজনদের সঙ্গে আসছিলেন তাদের সহযোগিতার জন্য, তিনি প্রাণে বেঁচে গেছেন এবং তিনি আমাদেরকে এই ঘটনাগুলো জানাচ্ছিলেন যে একই পরিবারে যারা রয়েছেন এবং যে অ্যাম্বুলেন্সটি যিনি চালিয়ে যাচ্ছিলেন সে চালকও নিহত হয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বাস চালকও সম্ভবত গুরুতর আহত হয়েছে, তবে এই বিষয়ে ঢাকা মেডিকেল থেকে আমরা এখন পর্যন্ত তথ্য পাইনি, পেলে আপনাদেরকে বিস্তারিত পরে জানাতে পারবো। লোপা। মিথুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে স্থানীয়দের সাথে বিএসএফের উত্তেজনা দেখা দেয় সকালে 11টা নাগাদ। উপজেলার তামাবিল সীমান্তের খাসিয়া হাওরে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি 100 বছর ধরে একটি বিরান ভূমিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিলেন তারা। সম্প্রতি সেই মাঠের ভেতর ভারতীয় পিলার সরিয়ে আনার একটি পায়তারাক শুরু করে বিএসএফ। এ নিয়ে সকালে 2 দেশের জরিপ দল সেখানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি জানায় ছিটমহল চুক্তির অধীনে সেই স্থানে বাংলাদেশ ভারত যৌথ জরিপ করার কথা ছিল। আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের যে মাতৃভূমি জায়গা, আমাদের যে জায়গায় খেটেছি, আমরা হাল চাষ করেছি, ছোট থেকে বড় হয়েছে যে জায়গায়, এখনো আমরা এই জায়গায় খেলতেছি। আমাদের জান থাকতে আমরা আমরা এই জায়গায় ছাড় দেব না। 3 জেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই বাছাই করছে বিজেপি। বুধবার ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে নারী ও শিশু সহ 15 জন অনুপ্রবেশ করে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই বাছাই শেষে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। এদিকে কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফের পুশ ইন করা 36 রোহিঙ্গা এখনও বিজিবি হেফাজতে রয়েছে। আটককৃতদের তথ্য যাচাই বাছাই চলছে। এছাড়া খাগড়াছড়ির তাইন্দং ও লোগাং সীমান্ত দিয়ে বুধবার অনুপ্রবেশ করে 66 ভারতীয় নাগরিক। সীমান্ত এলাকায় বিজিবির পাহারায় রয়েছে তারা। বিস্তারিত পরিচয় প্রশাসন নিশ্চিত না করলেও স্থানীয়রা বলছেন অনুপ্রবেশকারীরা গুজরাটের অধিবাসী। সীমান্ত রক্ষী বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। তাদেরকে যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধান করা যায় সেই বিষয়ে তারা একযোগে কাজ করছে। আমরা কাজ করছি, একসাথে সমন্বয় রাখছি। চাঁপাইনবাবগঞ্জে সংঘাত সংঘর্ষে বাড়ছে ককটেলের ব্যবহার, ঘটছে হতাহতের ঘটনা। আধিপত্য বিস্তার, রাজনৈতিক কর্মসূচি, কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ, এমনকি জেলার বাইরেও বিক্রির জন্য তৈরি করা হচ্ছে হাতবোমা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে বোমা বানানোর কাঁচামাল চোরাই পথে আসছে ভারত থেকে। জড়িতদের গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে আবারও জড়াচ্ছে অপকর্মে। চাঁপাইনবাবগঞ্জ সদরের বারোঘরিয়া বাজারে সম্প্রতি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে একের পর এক ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। জনপ্রতিনিধির পাশাপাশি আহত হন সাধারণ কয়েকজন মানুষও। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রায়ই ব্যবহার হয় ককটেল বা হাতবোমা। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে কিশোর গ্যাংয়ের হাতে তুলে দেয়া হচ্ছে এসব বোমা। চরাঞ্চলেও সংঘর্ষে বাড়ছে ককটেলের ব্যবহার, ঘটছে হতাহতের ঘটনা। ককটেল বিস্ফোরণ করেছে 6টা কি 7টা, মানে আতঙ্ক হয়ে বাজার ছত্রভঙ্গ হয়ে গেছে, ধুমায় অন্ধকার হয়ে গেছে। গেট লাগার সাথে সাথে বোমা ছেড়েছে, তখনকে কাঁচ কিন্তু ছিটা চলে গেছে। 1 টাকা লেগে আমি বেঁচে গেছি। প্রতিপক্ষের সাথে দুশ্মনী থাকলে মারার লেগে সেটা ওরা দুপক্ষ এক জায়গাতে ভিড়াভিড়ি করার লেগে বোমগুলা ব্যবহার করে। এই তো হ্যাঁ, তৈরি করে বোমগুলা।
সীমান্তবর্তী জেলা হওয়ায় প্রতিবেশী দেশ থেকে সহজেই মিলছে বিস্ফোরক দ্রব্য। শিবগঞ্জের চকপাড়া, তেলকুপি, কিরণগঞ্জ, সিংনগর ও জমিনপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে আসছে বোমা বানানোর কাঁচামাল। পরবর্তীতে জেলার বিভিন্ন স্থানে তৈরি হয় হাতবোমা। বিস্ফোরক দ্রব্য বা যে কোনো অবৈধ মাল এগুলা ইন্ডিয়া থেকে সাপ্লাই হয়। এইগুলা বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষই তৈরি করে, যেখানে যখন প্রয়োজন হয় মারামারি করার, জমি দখল করার, কোনো টেন্ডারবাজি। জনপ্রতিনিধি যারা তারা এগুলা করার জন্য উদ্বুদ্ধ হয় বা টার্গেট নির্দেশে হয়, একমাত্র টার্গেট নিজের প্রভাবকে বিস্তার করার জন্য তারা এটা করে। অভিযান চালিয়ে মাঝে মধ্যেই ককটেল সহ বিস্ফোরক জব্দ করছে বিজিবি। তারপরও সীমান্ত পথে ঠেকানো যাচ্ছে না বোমা তৈরির কাঁচামাল প্রবেশ। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এসব বোমা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হচ্ছে। ককটেলটা তৈরি করতে হলে দেশীয় গান পাউডার দিয়ে তৈরি করা হয়, যা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসে। ইতিপূর্বেও আমাদের 59 বিজিবি, আমাদের বিজিবি কর্তৃক আমরা বিপুল পরিমাণ বিস্ফোরক আটক করেছি। বিস্ফোরক মামলা কিন্তু এখানে অনেক আছে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য এদেরকে আটক করা যেমন জরুরি, তেমনি এদেরকে জেলে রাখাও জরুরি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা খুব দ্রুত আবার বেরিয়ে আসছে, জামিনে বেরিয়ে আসছে। এটি একটি সমস্যা। পুলিশের হিসাবে চলতি বছর জেলায় ককটেল বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে র‍্যাব ৭-এর চাঁদগাঁও ক্যাম্পের কর্মকর্তা পলাশ সাহার। সকালে মরদেহ গ্রামের বাড়ি পৌঁছালে শ্রদ্ধা জানানো হয় র‍্যাব ৬-এর পক্ষ থেকে। বুধবার চট্টগ্রামে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। র‍্যাব জানায় আত্মহত্যা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা। স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরেই আত্মহননের পথ বেছে নেন পলাশ। ধারণা করা হচ্ছে পরিবারে অশান্তির জেরেই আত্মহত্যা করেছে আদরের সন্তান। ছেলের মৃত্যুর এমন কারণ কিভাবে মেনে নেবেন মা রমারানী সাহা? কোনো ভাষাতেই যেন থামানো যাচ্ছে না ছেলে হারানো মায়ের আহাজারি। গোপালগঞ্জ কোটালীপাড়ায় তারাশি গ্রামের বাসিন্দা পলাশ সাহা। ৩ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট পলাশ। চট্টগ্রামে র‍্যাব ৭-এর চাঁদগাঁও ক্যাম্পে ছিলেন কর্মরত। বুধবার সেই ক্যাম্পের ৩য় তলা থেকেই তার মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্ত শেষে আজ গ্রামের বাড়ি পৌঁছায় পলাশের মৃতদেহ। শেষবারের মতো দেখতে ভিড় জমায় প্রতিবেশীরা, স্মরণ করেন নিরীহ মেধাবী পলাশকে। গভীরভাবে শোকাহত যে আমরা মেনে নিতে পারতেছি, তার এরকম মৃত্যু আমরা আশা করি। ছেলে ভালো ছিল, পড়াশোনা করছে, ভালো ভালো চাকরি পেয়েছে, মেধাবী ছাত্র। মামাকে অনেক ভালোবাসতাম, অনেক কথা ছিল মামার সাথে। ওর আব্বা একজন প্রাইমারি হাই স্কুলের টিচার ছিল, বিনয় স্যার। আমরা তার দ্বারা পড়ছি, বুঝলেন, খুব ভালো মানুষ ছিল, আর ফ্যামিলি খুব ভালো ফ্যামিলি। বিয়ের পর মা পলাশের সাথে থাকবে তা চাইতো না স্ত্রী সুস্মিতা সাহা, এমনটাই দাবি পলাশের স্বজনদের। জানান, এই বিষয়ে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ভোরবেলা মা বলতেছে কি যে আজকে তো আমাকে আর পলাশে মারছে। আমি তো অবাক, এটা কি, হয়তো হাতাহাতি এটা সেটা করছে তো মারছে। আমি ওইভাবে মন খারাপ হয়েছে, কিন্তু ভাবলাম যে ওরকম পাগলামি করতো। আমি আর আমার দাদা যাই একবার ঢাকা ও বুঝাই থুই আসছি, মানে খুব অশান্তি করে আত্মহত্যা করছে, এই প্ররোচনা, ওয়াইফের প্ররোচনায়। দুপুরে র‍্যাব ৬-এর পক্ষ থেকে নিহত পলাশের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে পারকোনা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সম্ভাবনাময় এই র‍্যাব কর্মকর্তার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সাভারে নিজ বাবাকে হত্যার পর 999-এ ফোন করে আত্মসমর্পণ করেছে মেয়ে। ভোরে পৌর এলাকার মজিদপুর কাঁঠালবাগানে এই ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার নাটোরের বাসিন্দা। স্ত্রীর মৃত্যুর পর কাঁঠালবাগানে মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছে মেয়ে। 2022 সালে সিংড়া থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন তিনি। জেল খেটে সম্প্রতি জামিনে মুক্তি পায় আব্দুস সাত্তার। রাতের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর ভোরে কুপিয়ে বাবাকে হত্যা করে মেয়ে। পরে নিজেই 999-এ ফোন করে বিষয়টি জানায় পুলিশকে।
মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী 12 মে দিন ধার্য করেছেন আদালত। সকালে কড়া নিরাপত্তায় 4 আসামিকে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামি পরীক্ষা কার্যক্রম শেষে আদালত যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন। এর আগে 8 কার্যদিবসেই শেষ হয় মামলার সাক্ষ্য গ্রহণ। গেল 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। দায়সারাভাবে চলছে সুনামগঞ্জের নিয়ামতপুর আনোয়ারপুর সড়কের সংস্কার কাজ। 9 কিলোমিটার রাস্তা সংস্কারে মানা হচ্ছে না কোনো ধরনের নিয়মনীতি। মাটির উপরেই দেয়া হচ্ছে কার্পেটিং, যা হাত দিয়েই খুলে নেওয়া যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজগুলো করা হচ্ছে রাতের অন্ধকারে। যদিও কোনো অনিয়ম হচ্ছে না বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। খালি হাতে সামান্য টান দিতে উঠে যাচ্ছে প্রায় 37 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সড়কের কার্পেটিং। সুনামগঞ্জের নিয়ামতপুর আনোয়ারপুর সড়কের এমনই বেহাল দশা। 2022 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হবার পর সড়ক ও জনপথের আওতাধীন সড়কটি সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান MS সালেহ আহমেদ ও কামরুল অ্যান্ড ব্রাদার্স। 9 কিলোমিটার রাস্তা সংস্কারের মেয়াদ 9 মাস থাকলেও নানা গড়িমসি করে সেই কাজ চলছে 3 বছর ধরে। বালু, পাথর, বিটুমিন ব্যবহার না করেই মাটির উপর কার্পেটিং করা হচ্ছে। এজেন্ট স্যার, আমাদের রাস্তা এলাকায় রাস্তা দিয়েছে নতুন করে, কিছু হয়েছে না। তলে মাটির উপরে ভালো করে পরিষ্কারও করছে না, উপরে কিছু দিয়ে গেছে গা, রাস্তা হাত দিয়ে টান দিলে উঠতে যায়। এই যে জায়গায় তারা রাস্তা করছে, রাস্তা দেখেন আধা ইঞ্চিও হবে না, এইদিকে মনে কর ইঞ্চি হইতেও পারে না, শর্ট আছে। একবার ইঞ্জিনিয়ার আইয়া হইয়া গেছে যে চুলও হয়েছে না, তারপরে এই 1 মাস বন্ধ রয়েছে কাম, 1 মাস পরে আবার মাটির উপরে আলাদা লাগে। গভর্নমেন্ট দিচ্ছে, আমরা তো এই পাবলিক, আমরা এই রাস্তা দিয়ে গাড়ি দৌড়াইতাম, আরামে চলতাম। যদি এখানে না হয় তাহলে এইভাবে করা থেকে না করাটাই অনেক ভালো। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে দায়সারা কাজগুলো করা হচ্ছে রাতের অন্ধকারে। নিম্নমানের কাজের কারণে সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। অন্যদিকে ঠিকাদারির প্রতিষ্ঠানের দাবি, কোথাও কোনো অনিয়ম হয়নি। রাস্তার কামটা সুন্দর হয়েছে না, আমরা কইছি তো তারা রাস্তা করিয়া গেছে গা, রাত্রে করছে, ওখানে কেন ওখানে মাটি বেসে গেছে গা। রাত্রে অন্ধকারও কাজ করছে, 9টার পরে, এই সময় বৃষ্টিও আছে, বৃষ্টির মধ্যে কাম করছে এরা। আর যে কাজ করছে পাওয়ার 8টার সাথে উঠে যায়। গাড়িতে সাইডে যাইছে না, এই তো দোকান জায়গা খাল করে দিয়েছে, গাড়ি চা খাই গেছে। আমাদের কাজের মান 100% গুণগত মান ঠিক আছে। আমাদের একটা জায়গায় মেশিনের কারণে ডিস্টার্ব হয়েছে, সেটা আমরা এলাকাবাসী বলা না, আমরাই বলছি এখানে লে করে দেবো, এবং অলরেডি আমরা সেকেন্ড টাইম এটার উপর লে করতে। সড়ক ও জনপথ কর্মকর্তা জানান, প্রকল্প হস্তান্তরের আগে বিশেষজ্ঞ দল তা পরীক্ষা করবে। অনিয়ম করে পার পাওয়ার সুযোগ নেই। যে কাজটা বাস্তবায়ন হচ্ছে সম্পূর্ণ স্পেসিফিকেশন মেনে হচ্ছে কাজটা। আর যেটা বললেন যে 50 ml এর জায়গায় আপনার এখানে হয়েছে হচ্ছে 5 থেকে 7 মিলি, এটা হওয়ার কোনো সুযোগই নাই। সড়ক সংস্কারে অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 6 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা। এ সময় DAE, BADC সহ সব গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেডে কৃষিবিদের জন্য উন্মুক্ত করা, অন্যান্য গ্রেডে পদ সংখ্যা বৃদ্ধি করা সহ 6 দফা দাবি জানান। দাবি না মানলে সব কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্লকেট কর্মসূচির ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। দাবির সাথে একাত্মতা প্রকাশ করে কৃষি সচিবের সাথে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন উপাচার্য। ঝালকাঠি ও মুন্সিগঞ্জে জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের মধ্যে আর্থিক অনুদান দিয়েছে প্রশাসন। সকালে ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সি ক্যাটাগরিতে আহত 70 জনকে 1 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া মুন্সিগঞ্জের শহীদ 14টি পরিবার পেয়েছে সহায়তা। 2 লাখ টাকা করে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় আন্দোলনের নির্মমতার কথা তুলে ধরে জুলাই সনদের দাবি জানান শহীদদের স্বজনরা। বর্ষার আগেই নদী ভাঙন আতঙ্কে মানিকগঞ্জের যমুনা পাড়ের মানুষ। এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায়। তাই সহায় সম্বল রক্ষায় এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি নদী পাড়ের মানুষের। অসময়ে ভাঙছে যমুনার তীর, ধীরে ধীরে ভয়াবহতা। বর্ষার আগেই এমন ভাঙনে আতঙ্কে নদী পাড়ের মানুষ। এদেরই একজন শিবালয়ের দক্ষিণ তেওতা গ্রামের শহীদুন বেওয়া। তার বসতভিটার খুব কাছে চলে এসেছে ভাঙন। একই অবস্থা আরো অনেকেরই। এনে ভাঙে দেখতেছেন তো আমাকে ঘরে কোনো ভাই আসছে,
তাহলে আমাদের জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই, আমরা কোন জায়গায় যাচ্ছিলা নেব? এখন পানি বাড়ে নাই, এখনই সব ভাইকে পড়তেছে। তারপর ধরেন আমাদের বাড়ির নিকটে হইলো আমাদের নদী, এখন যদি পানি বাড়ে বাজান তাহলে আমাদের থাকা জায়গা নাই। আমাকে অনেক দিনকার বসত বাড়ি, এই বাড়িতে অনেক মায়া মহাব্বত জড়াইনে আছে, তাহলে এখন ছেলে ফেলে নিয়ে এই বাড়ি যদি ভেঙে যায় আমরা কোথায় যা দাঁড়াবো? উপজেলার জাফরগঞ্জ থেকে নিহালপুর পর্যন্ত 5 কিলোমিটার এলাকার 5টি পয়েন্টে ভাঙনের তীব্রতা বেশি। স্থানীয়রা বলছেন, বর্ষার আগেই ব্যবস্থা না নিলে ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ হুমকির মুখে পড়বে বহু স্থাপনা। সবাই আতঙ্কের ভিতর আছি। আমাদের এক মুঠ ভাত গোছের না গোছে, কিন্তু গান গান্দা আসলে পরেই ভাই চাপ পড়া দেখলেই আমাদের আর আত্মায় পানি থাকে না। ভাঙ্গার আগে যে হেরিয়া ক্ষতি হওয়ার আগটা যে হেরে এটা আসে না। যদিও আসে, যে সময় মানুষের বাড়িঘর বিলীন হয়ে যায়, ভাঙ্গন বাড়িঘর নদীতে ডইসে যায়, সেই সময় হলো সরকারি কর্মকর্তা যারা আছে তারা এসে নজরে দিয়া ঠেকানোর চেষ্টা করে। গতবার দেখা গেছে কিছু বালুর বস্তা ফেলছিল আর কি এখানে, কিন্তু তখনও তীব্র স্রোত, অলরেডি বাড়িঘর ভাঙতেছে। ওই সময় যে টাকাটা ব্যয় হয়েছে, টাকাটা আসলে কোনো কাজেই আসে নাই। এখনই যে বর্ষা মৌসুমের শুরু, আরও আগেই করা উচিত ছিল। যে সময় অল্প কিছু বস্তা ফেলছে, ওই সময় যদি একটু বেশি পরিমাণে বস্তা ফেলা যেত, তাহলে হয়তো এইবারের ভাঙনটা থেকে রক্ষা পেত। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। তার আগে নেওয়া হবে জরুরি ব্যবস্থাও, জানালেন এই কর্মকর্তা। ডাটা আমরা প্রেরণ করেছি ঢাকা দপ্তরে, সেখানে ডিজাইন ইতিমধ্যেই একটি ডিজাইন টিম এখানে পরিদর্শন করেছেন এবং কি যৌক্তিকভাবে এবং নদী ভাঙন প্রতিরোধ রক্ষা করার জন্য কী ধরনের ডিজাইন প্রণয়ন করা যায় ওনারা সরজমিনে ভিজিট করেছেন এবং আশা করি ডিজাইনটা পেলে আমরা ডিগ্রি প্রণয়নের দিকে এগিয়ে যাব। আর আশ্বাস নয়, দ্রুত স্থায়ী সমাধান চান যমুনা পাড়ের মানুষ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। সকালে যশোর ইউনিট কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। পরে বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জামালপুর সহ বিভিন্ন স্থানেও নানা আয়োজনে রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। জয়পুরহাটে নির্মাণের 5 বছর পেরোলেও চালু হয়নি পৌরসভার আধুনিক স্যানিটারি, ল্যান্ডফিল ও পয় বর্জ্য পরিশোধনাগার। প্রায় 6 কোটি টাকার প্রকল্পটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে অকেজো হয়ে। এদিকে অপরিকল্পিতভাবে পৌরসভার ভাগাড়ে ময়লা ফেলার কারণে দুর্গন্ধে নাজেহাল স্থানীয়রা। জয়পুরহাট পাহাড়পুর সড়কের খঞ্জনপুর এলাকা, রাস্তার দুই পাশে ময়লা আবর্জনার স্তূপ। দুর্গন্ধে এই পথ ব্যবহার করাই কঠিন পথচারীদের জন্য। ময়লার গন্ধতে আমরা থাকতে পারি না। এই যে ধুমা, এই ভিতরে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কোনো কাজ কাম করতে পারি না, রাস্তাতে মানুষ যাওয়া পারে না ময়লার গন্ধতে। আবর্জনা ময়লাগুলা ফেলা নেই, মনে বোঝে নামকে পোলাবান খেলার মাঠ নাই, সেখানে মনে বোঝে না তাপ্তি শোধন আমাদের বাড়িতে আসতেছে না। কিন্তু শহরের পরিবেশ দূষণমুক্ত রাখতে 2019 সালে প্রায় 6 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল পয়বর্জ্য পরিশোধনাগার। এরপর তা পৌরসভার কাছে হস্তান্তর হলেও অজানা কারণে আজও চালু হয়নি। ধীরে সমস্ত কিছু আমাদের জয়পুরহাট শহরের যত যাবতীয় বর্জ্যগুলো আছে সবগুলো ইনশাল্লাহ ল্যান্ডফিল্ডে আসতে শুরু করবে। ঠিক কী কারণে শোধনাগারটি এতদিন ধরে বন্ধ, সেই প্রশ্নের সদুত্তর নেই পৌর কর্তৃপক্ষের কাছে। ল্যান্ডফিল যে প্রকল্প সেটা আমরা চুক্তি অলরেডি আমরা করে ফেলেছি এবং ওখানে যে নতুন মেশিন যে ইনস্টল করার কথা সেটা আগামী মে করা হবে এবং ইনশাল্লাহ সেটা জরুরি ভিত্তিতে আমাদের কার্যক্রম শুরু হবে। দ্রুত শোধনাগার চালু করে খঞ্জনপুরকে ময়লা ও দুর্গন্ধমুক্ত করার দাবি স্থানীয়দের। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। নাটোরের নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়। জানানো হয় 15 মে থেকে গুটি আম, 25 মে থেকে গোপালভোগ, 30 মে রানী পছন্দ এবং ধারাবাহিকভাবে বিভিন্ন প্রজাতির আম এবং মুজাফফর জাতের লিচু 25 মে থেকে আহরণ শুরু হবে। নির্ধারিত সময়ের আগে অপরিপক্ক ফল কেউ আহরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ শুরু করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আগামী 15 মে থেকে মেহেরপুর আম সংগ্রহ কার্যক্রম শুরু হবে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত
40 জন আহত হয়েছে। দুপুরে উপজেলার বিরাট উজানপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাজহাটির মুকিব মেম্বার ও বাঁশাটিয়ার মুজিবুর মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সকালে মুজিবের সমর্থকের উপর প্রতিপক্ষের হামলা চেষ্টার অভিযোগ ওঠে। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী আজ। স্মৃতি বিজড়িত স্থানগুলোতে চলছে 3 দিনব্যাপী বর্ণিল আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও কবিতায় দিনটি উদযাপন করছেন ভক্তরা। বসেছে মেলাও। বিশ্বকবির জন্মদিন, তাই স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে সাজ সাজ রব, তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। ভার্চুয়ালি যুক্ত হয়ে 3 দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, নতুন বাংলাদেশে হাসন রাজা ও লালন উৎসব জাতীয়ভাবে পালন করা উচিত। নতুন বাংলাদেশে আমাদের সাংস্কৃতিক হীনমমতা এবং কুণ্ঠা থেকে বের হয়ে এসে লালন, হাসন রাজা এদের জন্ম হতো, যেমন লালন ফুলের আমরা জন্ম তারিখ জানি না, কিন্তু মৃত্যু দিবসটা জানি। ফলে এই যে মৃত্যু দিবসকে কেন্দ্র করে লালন এবং হাসন রাজার কেন্দ্র করে আমরা জাতীয় পর্যায়ে উৎসব করা উচিত বলে আমি মনে করি। উদ্বোধনের পর আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। রবি ঠাকুর এখানে আসলে অনেক ভালো লাগে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরেও 3 দিনের বর্ণিল আয়োজন। অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে জাদুঘর। বসেছে মেলাও। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি বা জমিদার বাড়ি এটি। এখানে সে এই অঞ্চলের প্রজাদেরকে ভালোবেসে তার স্টেটটা তৈরি করেছিলেন, এবং শুধু তাই নয়, এই অঞ্চলের মানুষও তাকে ভালোবাসা দিয়েছিলেন। বর্ণিল আয়োজন সিরাজগঞ্জের শাহজাদপুরে। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিড় জমান ভক্ত অনুসারীরা। এছাড়াও কুমিল্লা সহ বিভিন্ন স্থানেও বিশ্বকবির জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। নওগাঁর পতিসর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। ছোটন, বিশ্বকবির জন্মজয়ন্তীতে এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে একটু জানতে চাই। লোপা, পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী মানেই হচ্ছে কবি ভক্তদের আসলে মিলন মেলা। সেই মিলন মেলাই তৈরি হয়েছে। দুপুরের পর থেকে কবি ভক্তরা আসতে শুরু করেছেন, এবং এখন যদি একটু দেখায় যে তার যে বাড়ি, সেই কাচারি বাড়ির সামনে আসলে প্রচুর মানুষ জড়ো হয়েছেন, এবং কবি ভক্তরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কবির স্মৃতিচিহ্নগুলো জাদুঘরে প্রবেশ করে সেগুলো কাছ থেকে দেখছেন, এবং কবির প্রতি যে তাদের ভালোবাসা, তাদের প্রেম, সেটি তারা আসলে প্রকাশ করছেন। একই সাথে পাশেই কিন্তু দেবেন্দ্র মঞ্চ আছে, এবং পতিসরের এই কাচারি বাড়ির আঙিনা জুড়ে একটা মেলা বসেছে। সব মিলিয়ে আসলে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। দূর কবি ভক্ত, সাহিত্যিক, কবি, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী তারা এসেছেন। এই মুহূর্তে আসলে দেবেন্দ্র মঞ্চে যেটি প্রস্তুতি চলছে সেটি হচ্ছে আলোচনা সভা। এই আলোচনা সভার পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সব মিলিয়ে কবির যে জীবন আদর্শ, কবির যে সৃষ্টিকর্ম, সেগুলো তুলে ধরা হচ্ছে, এবং আগত দর্শনার্থীরা তারাও কিন্তু বেশ উপভোগ করছেন। এই অনুষ্ঠান চলবে আগামী 3 দিন। ছোটন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।